आपने कहा सर कि आपके पास पुख्ता सबूत है, ब्लैक एंड व्हाइट सबूत है, तो क्या अगर ईसीआई अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे, ये ऑप्शन है आपके पास, जाएंगे? देखिए, मैंने कहा कि मेरा काम एज ऑपोजिशन लीडर नॉर्मल सिचुएशन में मेरा काम ऑपोजिशन का रोल है, सरकार पे प्रेशर डालने का रोल है। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं है। এবার ভিডিও দেখালাম তো বলবেন, এবার না দেখালে তখনও বলেন আপনারা যে দিদি আপনি তো কই রাহুল গান্ধীর ভিডিও দেখান না। তো দেখুন আজকে এত বড় যে একটা হাইড্রোজেন বম্ব প্রেস কনফারেন্সের মাধ্যমে রাহুল গান্ধী প্রেজেন্ট করলেন, এবার তো আমি যদি বলে থাকি যে আপনাকে পিপিটি বানিয়ে দেওয়া হয়েছিল, প্রজেক্টরের মাধ্যমে দেখিয়ে মুখস্থ বলে দিলেন, তারপর তো মিডিয়ার কোয়েশ্চেন অ্যাটেন্ডে কি অ্যান্সার দেবো জানি না, তাই কি অ্যান্সার ছিল যে সিম্পল কোয়েশ্চেন যে আপনি তাহলে কোর্ট যাবেন তো, কারণ এই যা প্রমাণ যা তথ্য দিয়েছেন তা তো মারাত্মক ব্যাপার, সত্যি ইসিআই কে কোয়েশ্চেন করার মতো, প্রশ্ন তোলার মতো, তাহলে আপনি কোর্ট যাবেন তো, সুপ্রিম কোর্ট যাবেন তো? তো বলছেন না আমি তো সরকারকে প্রেসারে ফেলারটাই হচ্ছে আমার কাজ, মানে এটাও মুখস্থ করিয়ে দেওয়া হয়েছিল যে আপনি তো অপোজিশন লিডার, আপনার কাজ হচ্ছে সরকারকে প্রেসারে ফেলার, কিন্তু লোকতন্ত্রকে রক্ষা করার নয়। তাহলে কেন আপনি কনস্টিটিউশন হাতে নিয়ে ঘোরেন, কেন আপনি লোকতন্ত্রের কথা বলেন? যদি অপোজিশন হয়ে লোকতন্ত্রকে রক্ষা করার দায়িত্বই আপনার না থাকে, তাহলে কিসের পলিটিশিয়ান এতদিন ধরে রাজনীতি করার পর বলছেন ভাই লোকতন্ত্রকে রক্ষা করার আমার দায়িত্ব নেই? তো লোকতন্ত্রকে হত্যা তো সরকার করতে চায়, সরকার চায় যে তার পাওয়ার অলওয়েজ এতটা হবে যে লোকতন্ত্র ডেমোক্রেসি সব চুলোয় যাক। তখন আমরা ডিপেন্ড করি কিসের ওপর? যে অপোজিশন লিডার যে মানুষের কথা তুলবে, যে লোকতন্ত্রকে বাঁচাবে। তো রাহুল গান্ধী তো বলছেন ভাই লোকতন্ত্রের কি দরকার, আমার থরি ঠিকা নিয়েছি আমি লোকতন্ত্রকে বাঁচানো। কিন্তু এখানেই তো শেষ করলে হবে না। রাহুল গান্ধী যে বিশাল তথ্য দিয়েছেন সেই তথ্য এক একটি পয়েন্ট আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর শুধু রাহুল গান্ধীতেই নয়, যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটার বিষয় নিয়ে আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কনসার্ন, সেটা হচ্ছে যে গোটা দেশের ইলেকশন একরকম হয়, আমাদের রাজ্যের ইলেকশন একরকম হয়। মানে আমাদের রাজ্যে কি হয়, মমতা ব্যানার্জি সরকার এবং তৃণমূল কংগ্রেসের পুলিশ, আর বাকি জায়গায় কি কি হয় যে হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, বাট আমাদের এখানে হয় না। এইবার কিন্তু যা মনে হচ্ছে যে সিইও মনোজ কুমার আগরওয়াল দায়িত্ব নিয়েছেন যে যতই প্ল্যানিং করুক না কেন মমতা ব্যানার্জি, আমি প্রত্যেকটি প্ল্যানিং এ খণ্ডন করব। এইবার পরিযায়ী শ্রমিকদের তথ্য তলব করেছেন, বলতে পারেন যে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকদেরকে যে সমস্ত জেলায় জেলায় যত পরিযায়ী শ্রমিক রয়েছে তার ডিটেলস তথ্য থাকবে নির্বাচন কমিশনের কার্যালয়ে, থাকবে তথ্য, মানে শুধু রাজ্য সরকারের হাতে নয়, এইবার থাকবে নির্বাচন কমিশনের কাছেও পরিযায়ী শ্রমিকের তথ্য। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি শুরুতেই আমাদের রাজ্যকে নিয়ে ঢুকবো, তারপর রাহুল গান্ধীতে যাব, কারণ আমি আমার রাজ্যকে নিয়ে সব থেকে বেশি কনসার্ন এবং আমাদের রাজ্যের ভোটকে নিয়ে আমি কনসার্ন। আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দুটি পয়েন্টে হিট করার চেষ্টা করেছেন। এক, প্ল্যানিং বলতে পারেন, সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদেরকে এসআইআর করলে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার একটি প্ল্যানিং ছকছেন কমিশন। আর দ্বিতীয়, বাঙালি পরিযায়ী শ্রমিক যারা অন্যান্য রাজ্যে রয়েছেন তারা নাকি ভীষণভাবে প্রতারিত, তাদের উপর ভীষণ অত্যাচার করা হচ্ছে। এই দুটো স্ট্যান্ড পয়েন্ট মমতা ব্যানার্জি এই ইলেকশনের আগে আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। আর সেখানে ইলেকশন কমিশনের দিক থেকে বারবার বলা হয়েছে যে কোনো পরিযায়ী শ্রমিকের নাম কি কোনো ভ্যালিড ভোটারের নাম বাদ যাবে না, যেখানে বিরোধী অর্থাৎ আমাদের রাজ্যে যে বিরোধী রয়েছে, বিরোধী দল রয়েছে, তাদের দিক থেকে একটাই কথা বলা হচ্ছে যে এইবার মমতা ব্যানার্জির খেলা শেষ, কারণ আসল জায়গা ধরে নিয়েছেন ইলেকশন কমিশন। যে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে মমতা ব্যানার্জি ভোটে ভয়ঙ্কর রেজাল্ট করছে, অর্থাৎ অ্যালিগেশনস তো এটা রয়েছে যে অন্যান্য রাজ্যে যত পরিযায়ী শ্রমিক রয়েছে যারা বেশিরভাগই ফেক, তারা পশ্চিমবঙ্গ থেকেই গিয়েছে এবং ভোটের টাইমে তারা পশ্চিমবঙ্গে ফিরে আসে মমতা ব্যানার্জির দূত হিসেবে। সেই সমস্ত পরিযায়ী শ্রমিকের তথ্যই এবার নির্বাচন কমিশন
তলব করেছেন। জানিয়ে দিই আপনাদেরকে যে পরিযায়ীদের তথ্য শুধুমাত্র রাজ্য সরকারের কাছে থাকবে না, এইবার থাকবে নির্বাচন কমিশনের কাছেও, কারণ অলরেডি সিইও মনোজ কুমার আগরওয়াল জেলা প্রশাসকদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে জেলায় জেলায় যত পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের প্রত্যেকের তথ্য থাকবে নির্বাচন কমিশনের কাছেও। যেখানে আমাদের রাজ্যে যদি বলে থাকি তো প্রায় 10টি জেলায় সব থেকে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা রয়েছে, যাদের ক্ষেত্রে এটা বলছেন নির্বাচন কমিশনের দিক থেকে এটা বলা হয়েছে যে যখন এসআইআর চলবে তখন তো এটার কোনো গ্যারান্টি নেই, এটা তো নিশ্চিত নয় যে যারা পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে আছে তারাও এসআইআর টাইমে পশ্চিমবঙ্গে চলে আসবে, এটা তো নিশ্চিত নেই। সেই কারণে তাদেরকে ইনফরমেশন দিতে এবং অতি অবশ্যই মমতা ব্যানার্জির প্ল্যানিং এ খণ্ডন করতে সমস্ত পরিযায়ী শ্রমিকের তথ্য আমাদের কাছে থাকবে, যার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকদেরকে জানিয়ে দিয়েছেন যে এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে প্রত্যেকটি জেলায় জেলায় পরিযায়ী শ্রমিকের সব বিস্তারে তথ্য যেন থাকে, জেলা প্রশাসকের কাছে যেন থাকে, রিপোর্ট চাইলে যেন রিপোর্টটি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে পারে। এর ফলে কি হবে? এর ফলে যেটা হতে চলেছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের তথ্য হাতে থাকলে এসআইআর এর প্রত্যেক শ্রমিকের সঙ্গে যোগাযোগ করাটা সহজ হবে যদি সমস্ত তথ্য থাকে। দ্বিতীয়, এসআইআর প্রক্রিয়ায় যে প্রত্যেকে অংশগ্রহণ করছেন সেটা নিশ্চিত করা যাবে এবং তাদেরকে জানানো যাবে। যেখানে ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছে, সেই ফর্ম ফিল আপের বিষয়টাকে ডিটেলসে সেই সমস্ত পরিযায়ী শ্রমিককে জানানো হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে রয়েছেন, যারা রাজ্যের বাইরেই বসবাস করছেন, তারা অন্য রাজ্যের ভোটার লিস্টে নিজেদের নাম তুলে নিয়েছেন। তো দুটো রাজ্যে তো নাম থাকতে পারে না, তো খুব সহজেই যখন পরিযায়ী শ্রমিকের তথ্য নির্বাচন কমিশনের কাছে থাকবে তখন চুজ করতে বলা হবে পরিযায়ী শ্রমিককে যে হয় রাজ্যে পশ্চিমবঙ্গের নিজের নাম রাখতে হবে অথবা যেখানে কাজ করেন সেখানে নিজের নাম ভোটার তালিকায় রাখতে হবে, দুই রাজ্যে রাখা যাবে না। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন চাইছেন যে পশ্চিমবঙ্গে যেন সুস্থ এবং সঠিকভাবে নির্বাচন হয়, সেই কারণে পশ্চিমবঙ্গের দিকে এক্সট্রা নজরদারি রাখা হচ্ছে এবং পরিযায়ী শ্রমিকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবার যাই আমি কংগ্রেসের রাহুল গান্ধীর কথায়, যেখানে আজকে প্রেস কনফারেন্সে একদম প্রজেক্টরের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, জ্ঞানেশ কুমারকে টার্গেট করলেন, বললেন যে হাইড্রোজেন বমকে নিয়ে এখনো আমাদের চলছে, ইনকোয়ারি চলছে, আমরা ফুল স্ক্রুটিনি করব, তারপর হাইড্রোজেন বম ফাটাবো। আপাতত মিসাইল কিন্তু সিইসি জ্ঞানেশ কুমারের উপর চার্জ করে দিলেন রাহুল গান্ধী। বললেন যে সমস্ত জায়গায় কংগ্রেসের যে সমস্ত বুথে স্ট্রং হোল্ড রয়েছে সেই সমস্ত বুথের ভোটারদেরকে টার্গেট করা হয়েছে। আর তার পাশাপাশি এটাও বললেন যে জ্ঞানেশ কুমার সিইসি, যার রোল ভীষণভাবে একদম ট্রান্সপারেন্ট হওয়ার কথা, তার রোলকে নিয়ে সন্দেহ রয়েছে, কারণ তিনি ভোট যারা চুরি করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করেছেন, ডেমোক্রেসির হত্যা করেছেন, কনস্টিটিউশনের অপমান করেছেন। উল্লেখ করলেন কর্ণাটকের আনন্দ কনস্টিটিউয়েন্সির কথা, যেখানে তিনি ফার্স্ট লাইনে জ্ঞানেশ কুমারের ছবি দিয়ে যে কথা বললেন সেটা হচ্ছে সামওয়ান, উল্লেখ করলেন এখানে someone has set up a centralized criminal operation to steal elections। এখানে বোঝানোর চেষ্টা করলেন যে কেউ একজন, someone, কেউ তো আছে, কিছু তো আছে, কোনো একটা পাওয়ার তো আছে যেটা সেন্ট্রালাইজ করার চেষ্টা করছে, এই ক্রিমিনাল অপারেশনটাকে সেন্ট্রালাইজ করার চেষ্টা করে ইলেকশনটাকে চুরি করার চেষ্টা করছে। যেখানে এটাও বললেন যে there is undeniable proof that সিইসি জ্ঞানেশ কুমার is protecting vote chores। বলছেন যে এটা জ্ঞানেশ কুমার আর ডিনাই করতে পারবে না, এটা পুরোপুরি আনডিনায়েবল প্রুফ কংগ্রেসের হাতে লেগে গেছে যে জ্ঞানেশ কুমার ভোট চোরদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। এবং সেটা বলতে গিয়ে বেশ কিছু এক্সাম্পল দিলেন, যেখানে প্রথমেই তিনি বললেন যে অটোমেটেড ফিলিং অফ অনলাইন ইসি ফর্মস, অনলাইনে ইসি ফর্মগুলোকে অটোমেটিক ফিল আপ করা হচ্ছে, মোবাইল নাম্বার ব্যবহার করা হচ্ছে কর্ণাটকের বাইরের স্টেটের, যেখানে টার্গেট করা হচ্ছে কংগ্রেস ভোটারদেরকে। আঁকড়া বললেন যে 6018 জন ভোটারকে টার্গেট করা হয়েছে, কিন্তু এর থেকেও বেশি আঁকড়া হতে পারে, এটা তো ধরা পড়ে গেছে, এর বাইরেও অনেক বেশি আঁকড়া হতে পারে। উল্লেখ করলেন এখানে গোদাবাই বলে একজন কর্ণাটকের ভোটারের নাম, যার ভিডিও ক্লিপ দেখে প্রমাণ করার চেষ্টা করলেন যে তার নম্বর থেকে ফেক আইডি লগ ইন করে 12টা ভোটকে ডিলিট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা গোদাবাই নিজে জানতেনই না। স্ক্রিনের মধ্যে বেশ কিছু অন্যান্য রাজ্যের নম্বর দেখালেন এবং বললেন যে এগুলি ডিফারেন্ট রাজ্যের নম্বর, যে ফোন নম্বরগুলি ব্যবহার করে ভোট চুরি করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ ধরুন দিল্লি থেকে বসে ভোট ডিলিট করা হচ্ছে, ডিলিশন অ্যাপ্লিকেশন করা হচ্ছে, ইউজ করা হচ্ছে ধরুন পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা বা এরকম কোনো রাজ্যের
নাম্বার এবং টার্গেট করা হচ্ছে কর্ণাটকের ভোটারদেরকে। যেখানে আরেকজন ব্যক্তিকে সামনে এনেছিলেন যার নাম হচ্ছে সূর্যকান্ত, এবং তার ফ্যামিলি মেম্বারদেরকেও সামনে এনে বললেন যে ইনিও 14 মিনিটে 12টা ভোটারকে ডিলিট করার চেষ্টা করা হয়েছে এনার নাম্বার থেকেও, যেখানে সূর্যকান্ত এবং সূর্যকান্তের ফ্যামিলি মেম্বারদের নামও ডিলিট করা হয়েছে, কিন্তু ওনারা জানতেনই না যে সূর্যকান্তের নাম্বার ব্যবহার করে ডিলিট করা চলছে ভোটারদেরকে। সামনে আনলেন নাগারাজের একটি কেস, যে নাগারাজের কেসের ক্ষেত্রে এটা বলা হলো যে মাত্র 36 সেকেন্ডে 2টো অ্যাপ্লিকেশনকে ফাইল করা হয়েছে, ফর্ম ফিল আপ করা হয়েছে, 2টো অ্যাপ্লিকেশন 36 সেকেন্ডে। যেখানে এটা বলার চেষ্টা করলেন যে একজন মানুষের দ্বারা কখনোই 2টো ফর্ম ফিল আপ করা, 2টো অ্যাপ্লিকেশন করা, সেটা আবার 36 সেকেন্ডের মধ্যে, এটা কখনোই হতে পারে না। সুতরাং ডেফিনেটলি এটার পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে, কোনো না কোনো মেকানিজম তো ডেফিনেটলি আছে। এবং তার পাশাপাশি আরো বললেন যে যে ডিলিশন অ্যাপ্লিকেশন করা হচ্ছে, ডিলিশন অ্যাপ্লিকেশন আছে, সেখানে সব সময় সিরিয়াল নাম্বার 1 হচ্ছে। এর মধ্য থেকে রাহুল গান্ধী এটা বোঝানোর চেষ্টা করলেন যে বোঝা যাচ্ছে যে কোনো অটোমেটেড সিস্টেম ব্যবহার করে ভোটে ধাঁধলি করার চেষ্টা চলছে, অর্থাৎ কোনো সিস্টেমেটিক ফ্রড হচ্ছে, কোনো মেকানিজমকে ব্যবহার করা হচ্ছে, কিছু তো এরকম রয়েছে যেটার মাধ্যমে, যেটাকে ব্যবহার করে ভোটে ধাঁধলি করার চেষ্টা করছেন, এবং সেই বিষয়টাকে সিইসি জ্ঞানেশ কুমার লুকানোর চেষ্টা করছেন। এত বড় ষড়যন্ত্রকে লুকানোর চেষ্টা করছেন, আড়াল করার চেষ্টা করছেন। তারপর তিনি বোঝানোর চেষ্টা করলেন যে টার্গেট ডিলিশন কিভাবে করা হচ্ছে এবং কিভাবে কংগ্রেসের যেখানে স্ট্রং হোল্ড রয়েছে সে সমস্ত বুথকে টার্গেট করা হচ্ছে। বোঝানোর চেষ্টা করলেন যে 10টা টপ বুথে ম্যাক্সিমাম ডিলিশন অ্যাপ্লিকেশন করার চেষ্টা করা হয়েছে কর্ণাটকের এই আলান্দ কনস্টিটিউয়েন্সির। সেই 10টা টপ বুথের মধ্যে 8টাতে 2018 সালে কংগ্রেস জিতেছে, এবং সেই সমস্ত বুথে কংগ্রেসের দারুণ হোল্ড রয়েছে, আর সেখানকার ভোটারগুলোকে টার্গেট করে ডিলিট করার চেষ্টা করা হয়েছে। এবং তারপর তো তিনি আরো বড় কথা বললেন যে এটা শুধুমাত্র কোইন্সিডেন্স হতে পারে না, এটা ডেফিনেটলি একটা প্ল্যান্ড অপারেশন। এবং সেই প্ল্যান্ড অপারেশন এই কারণেই বলার চেষ্টা করলেন কারণ সিআইডি কর্ণাটকের অলরেডি এফআইআর করেছিলেন ফেব্রুয়ারি মাসের 2023 সালে, যেখানে বলেছিলেন যে কিছু একটা ধাঁধলি ইলেকশনে চলছে, এবং যেটাকে নিয়ে ইসিআই কে লেটার লিখেছেন। 18 মাসে 18টা রিমাইন্ডার লেটার লিখে সিআইডি জানার চেষ্টা করেছেন কর্ণাটকের যে ভাই এই ধাঁধলিতে ফুল ইনফরমেশন চাই, কি ঘটেছে, কিন্তু সেইভাবে নাকি ইসিআইর দিক থেকে কোনো রিপ্লাই আসেনি। বলার চেষ্টা করলেন যে ফেব্রুয়ারি মাসে 2023-এ এফআইআর করা হয়, মার্চ মাসে রিকোয়েস্ট করে সিআইডি, কর্ণাটকের সিআইডি ইসিআই কে যে যাতে তাদেরকে সমস্ত তথ্য হাতে তুলে দেওয়া হয়, যার মাধ্যমে তারা ট্রান্সপারেন্টলি বুঝতে পারবে যে কি ঘটেছে কি হয়নি। কিন্তু আগস্ট মাসে ইসিআই একটি রিপ্লাই দিয়েছেন, কিন্তু সেটা ভীষণ পার্সিয়াল ইনফরমেশন ছিল, যেটা মানে একদমই স্যাটিসফাইড ছিলেন না সিআইডি, এবং তারপর থেকে বারবার লেটার লিখেছেন, কিন্তু সেইভাবে কোনো পজিটিভ রেসপন্স ইসিআইর দিক থেকে আসেনি। এরকম অ্যালিগেশনসও লাগালেন রাহুল গান্ধী। এখানেই থেমে থাকেননি, তিনি আরো উল্লেখ করলেন মহারাষ্ট্রের রাজোরার কথা, যেখানে বললেন যে এই জায়গায় তো আবার ভোটকে অ্যাড করা হচ্ছে, ফেক নাম ইউজ করে, ফেক অ্যাড্রেস ইউজ করে, ফেক ভোটারদেরকে অ্যাড করার খেলা খেলছে, এবং এই পুরো ধাঁধলি একটা মানে সিস্টেমেটিক ফ্রড এবং কোনো মেকানিজমকে ব্যবহার করে করার চেষ্টা চলছে, সেটা পুরোপুরি ক্লিয়ার। তো এর মাধ্যমে রাহুল গান্ধী এটা ডিমান্ড করলেন, যেটা আমাদের ডিমান্ড, যে 1 সপ্তাহের মধ্যে আমরা চাই যে জ্ঞানেশ কুমার আইপি ডেটা থেকে শুরু করে এসএমএস এই সমস্ত কিছু ডিটেলস যেন আমাদের সামনে তুলে দেয় এবং পাবলিক করে বিষয়টা, যার মাধ্যমে আমরা স্যাটিসফাইড হব যে না এরকম কোনো ধাঁধলি হয়নি, এবং ইসিআই কোনো রকম চোরকে বাঁচানোর চেষ্টা করেননি। রাহুল গান্ধীর এই অ্যালিগেশনস লাগানোর পর ইসিআইর দিক থেকে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া আসে, এবং পরিষ্কারভাবে ইসিআই জানিয়ে দেন যে রাহুল গান্ধী যে অ্যালিগেশনস লাগাচ্ছেন সেটি একদম ভিত্তিহীন, কারণ ডিলিশন অ্যাপ্লিকেশনটা অনলাইনে করা যায় না, আর আমরা যখন কোনো ভোটারকে ডিলিট করি তখন সেই ভোটারকে বলার সুযোগ দিই এবং আমরা শুনি, সুতরাং এইভাবে অনলাইনে সেটা করা যায় না। অর্থাৎ এখান থেকে বোঝাই গেল যে যেখানে রাহুল গান্ধী বললেন যে ডিলিশন অ্যাপ্লিকেশন অনলাইনে করা হচ্ছে, অনলাইনের মাধ্যমে ধাঁধলি হচ্ছে, সেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানাচ্ছেন যে অনলাইনে এরকম কোনো অ্যাপ্লিকেশন করাই যায় না। অর্থাৎ একজন পুরোপুরি ডান দিক দেখালেন তো আরেকজন পুরোপুরি বাঁ দিক দেখালেন। এখানে অ্যাজ আ সাধারণ নাগরিক হিসেবে আমরা এক্সপেকটেশন রাখবো যে ভাই কে সত্যি বলছে, কারণ রাহুল গান্ধী যে অ্যালিগেশনস লাগিয়েছেন সেটা ভীষণ 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 সিরিয়াস একটা ম্যাটার, কিন্তু রাহুল গান্ধী যে উত্তর দিলেন
অর্থাৎ বললেন যে আমার কাজ হচ্ছে সরকারকে চাপে ফেলা, লিডার অফ অপোজিশনের কাজ হচ্ছে সরকারকে চাপে ফেলা, ডেমোক্রেসি ভাড়মে যায়, ডেমোক্রেসিকে রক্ষা করা আমার কাজ নয়। তা কিন্তু ভুল কথা। ডেমোক্রেসিকে রক্ষা করাই তো লিডার অফ অপোজিশনের কাজ, মানুষের হয়ে আওয়াজ তোলাটাই তো ডেফিনেটলি আপনাদের কাজ। আমি জানি পোস্ট আপনি ফ্রিতে পেয়েছেন, কিন্তু এক্সপেকটেশন রাখছি যে পোস্টের সঠিক ব্যবহার করে নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ সঠিক মানুষ জানতে চায় কোনটা ঠিক কোনটা ভুল, মানুষ জানতে চায়। যেখানে অলরেডি ওয়াকফকে নিয়ে মামলা চলছে, এসআইআর কে নিয়ে মামলা চলছে, অভিষেক মনু সিংভি থেকে শুরু করে কপিল সিব্বলের মতো লয়াররা বসে রয়েছেন আপনাদের মামলা করার জন্য, সেখানে আমি এক্সপেকটেশন রাখবো যে এত সিরিয়াস অ্যালিগেশন যখন রাহুল গান্ধী লাগিয়েছেন, তখন অতি অবশ্যই হয়তো সুপ্রিম কোর্টে এই মামলাটি তুলে মানুষকে মানে একটা মাঝ সমুদ্রে না ফেলে দিয়ে, একটা বলে দিলাম এই না করে দিয়ে হয়তো সঠিক ইনফরমেশন দেবেন রাহুল গান্ধী, কারণ কিছু তো নিশ্চয়ই দায়িত্ব থাকে। বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংবাদ দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।